দিয়ে দেয়া হয়েছে বিসিবির স্ট্যান্ডিং কমিটি। যেই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল তামিমের নেতৃত্বে, সেই অ্যাডহক কমিটির সদস্যদের এই স্ট্যান্ডিং কমিটিতে যুক্ত করা হয়েছে, তাদের এক একটা ডিপার্টমেন্ট বুঝে দেওয়া হয়েছে। তানিন, আপনার কাছে যদি আমি সবার আগে জিজ্ঞেস করি বিসিবির সবচেয়ে লুক্রেটিভ ডিপার্টমেন্টগুলো কী কী? ফিনান্স আছে, টেন্ডার অ্যান্ড পারচেজ আছে, গেম ডেভেলপমেন্ট আছে, অ্যান্ড ওকে, আরেকটা যদি বলি যে আপনি ক্রিকেট অপারেশনস। রাইট। ফিন্যান্স অ্যান্ড টেন্ডার বা পারচেজিং বললেন, এই ডিপার্টমেন্টগুলোর দায়িত্বে কারা আছেন একটু কি বলবেন? ইসরাফিল খসরু আছেন ফিনান্সে, অ্যান্ড টেন্ডার পারচেজ অ্যান্ড আদার্স আছেন হচ্ছে আপনার সৈয়দ ইব্রাহিম আহমেদ, যিনি আমাদের হোম মিনিস্টারের ছেলে। অ্যান্ড বাকিটা তো আসলে বোঝাই যাচ্ছে যে যেটা বলছিলেন আপনি যে লুক্রেটিভ জায়গা, ডেফিনেটলি এই 2-3টা ডিপার্টমেন্ট অলওয়েজই আপনার লুক্রেটিভ ডিপার্টমেন্ট হয়েছিল বিসিবির জন্য। অ্যান্ড গতকালকে আমরা একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে স্পেসিফিক 2-3টা ডিপার্টমেন্ট আছে, তারা দেখা যায় একটা স্ট্যান্ডিং কমিটি বা একটা বোর্ড তাদের দায়িত্বকাল শেষ হওয়ার পর দেখা যায় যে ওই ডিপার্টমেন্টের খোঁজা গেলে দেখা যায় বা এরকম রিপোর্টও হয়েছে যে ওখানে যারা দায়িত্ব পালন করেন তারা কিন্তু দিন শেষে যদি মানে বলতে আসলে অন্যরকম শোনাতে পারে, পকেট ভারী করেই তারা কিন্তু দিন শেষে যান। সো এখানে আমি বলছি না এরকম কিছু হবে, বাট আগের ইন্ডিকেশন ছিল এরকম, আগের রেকর্ড ছিল এরকম, দ্যাটস ইট। রাইট। খোদ সভাপতি তামিম কিন্তু দায়িত্ব নিয়েছেন ওয়ার্কিং অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির। তিনি এই ডিপার্টমেন্টটাতে কিভাবে ইনপুট দিতে পারেন বলে মনে হয়? ওয়ার্কিং কমিটি যেটা, এরকম আমিনুল ইসলাম বুলবুল ছিলেন আগের বোর্ডে, তিনিও ওয়ার্কিং কমিটির নিজের কাছেই রেখেছিলেন। অ্যান্ড এটা খুবই স্বাভাবিক, প্রেসিডেন্ট তার নিজের কাছেই রাখবেন। অ্যান্ড আরেকটা যেটা বলছিলেন ওয়ার্কিংয়ের সাথে ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, হ্যাঁ। অ্যান্ড তামিম তো ক্রিকেটের মানুষ। ফ্যাসিলিটিস মানে ধরেন আপাতত যে ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে যত সুযোগ সুবিধাদি প্রয়োজন হয় সেটা ধরেন ক্রিকেট অপসের সাথে মার্চ করে হতে পারে, গ্রাউন্ডস কমিটির সাথেও মার্চ করে হতে পারে। সো আমি মনোজি চেয়েছেন যেহেতু ক্রিকেটের সাথে থাকতে এবং ক্রিকেট রিলেটেড কাজ করতে, সেক্ষেত্রে ওয়ার্কিং কমিটি তো ডেফিনেটলি তিনি বাই ডিফল্টই নিচ্ছেন। অ্যান্ড ফ্যাসিলিটিস যে ডিপার্টমেন্টটা আছে, স্টেডিয়ামের হতে পারে, মাঠের গ্যালারির ব্যাপার হতে পারে, কোনো ইকুইপমেন্ট হতে পারে, সব কিছু মিলে সো আমি ওই জিনিসটা রেখেছেন। সেখানে ক্রিকেটার হিসেবে তার এক্সপার্টিসটা কাজে লাগবে। রাইট। গেম ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। রাইট। এই জায়গাটাতে তার এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আছে। অবশ্যই। কি মনে হয় কেমন সার্ভিস দিতে পারবে? হ্যাঁ, ফাহিম সিনহা বিপিএল এর গভর্নিং কাউন্সিলে আগেও কাজ করেছেন, কিন্তু বিগত বোর্ডে তিনি যখন ছিলেন, নাজমুল হাসান পাপনের বোর্ডে যখন তিনি ছিলেন তখনও কিন্তু ওই বিপিএল এর গভর্নিং কাউন্সিলের যে কাউন্সিল আছে সেখানে তিনি কাজ করেছেন। ইসমাইল আদার মল্লিক ছিলেন, তার সাথে মাদ্রাসায় কাজ করেছেন, মাহবুব আনামের সাথে কাজ করেছেন। সো তার ওই আগের তো এক্সপিরিয়েন্স আছে, তবে বিপিএল এর এক্সপিরিয়েন্স তো আসলে কারোরই ভালো নয়। মানে বিইং মানে তারা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে থাকার পর তাদের এক্সপিরিয়েন্সও আসলে খুব বেশি ভালো নয়। দর্শকদের বলেন, ক্রিকেটারদের বলেন, কিংবা আমরা যারা জার্নালিস্ট আছি আমাদের এক্সপিরিয়েন্স তো খুব বেশি ভালো নয়। কোয়ালিটি ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছুই আছে এখানটাতে। আর গেম ডেভেলপমেন্ট, তিনি কিন্তু ফর্মার অ্যাথলেটও, বিলিয়ার্ডের কিন্তু 3বারের চ্যাম্পিয়ন সম্ভবত তিনি। অ্যান্ড ওখানে ওয়ার্ল্ড লেভেলেও নিজে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, যদিও তার ওই তার যে আসলে ব্লাড লাইনে কিন্তু ক্রীড়া সংগঠনের ব্যাপার আছে। আব্দুর রহমান সিনহা তার বাবা, তিনিও কিন্তু বিসিবিতে দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক কাজ করেছেন। সেই থ্রুতে তার আসলে ওই যে ব্যাপারটা যে বলছিলেন যে এক্সপার্টিসগুলো কীভাবে কাজে লাগবে, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগবে। গেম ডেভেলপমেন্ট আসলে কাজ করার অনেক জায়গা থাকে এখানটাতে, এজ লেভেল থেকে শুরু করে সব কিছুতেই, মানে খেলাটাকে আরও কীভাবে আসলে বেটার করা যায়, আরও কীভাবে এক্সপোজারটা দেওয়া যায়, সব কিছু মিলিয়ে তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। যদিও 3 মাস খুব বেশি সময় না, এই 3 মাসের মধ্যে আসলে খুব যে বেশি ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে, একদম চেঞ্জ করে দেবে আমার মনে হয় তারা না অ্যাকচুয়ালি 3 মাসের প্ল্যান করে নামে নাই। সেটা আপনি বলতেই পারেন, যেহেতু আমরা বলেছি যে তামিম তো অলরেডি বলেইছেন যে তিনি ইলেকশন করবেন, এবং এই অ্যাডহক কমিটির 2-3 জন বাদ দিয়ে আমার মনে হয় যে বাকি যারা আছেন, আপনি 2 জন যদি বলে মিনাজুল আবেদিন নানু, তিনি করলেও করতে পারেন হয়তো নির্বাচন, তবে আমি আজহার আলী খান তাকে দেখছি না নির্বাচনে। তিনি হয়তো এই মাঠের মানুষ কমেন্ট্রি নিয়েই থাকবেন। রাইট। গ্রাউন্ডসের দায়িত্ব দেওয়া হচ্ছে রফিকুল ইসলাম বাবুকে। রাইট। তিনি হচ্ছেন আসলে অনেক দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক। ইন্ডিয়ার ক্রীড়া চক্র যেটা আছে সেটার ক্রীড়া সংগঠক, অনেক দিন থেকে তিনি আসলে আসেন, ভেটেরান স্পোর্টস অর্গানাইজার তিনি, এবং ক্রিকেটের সাথে শুরু থেকে আছেন। বিসিবি তো দায়িত্ব পালন করেছেন, ডিরেক্টর ছিলেন। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যেটা, তিনি গ্রাউন্ডসে আগে কাজ করেছেন। ওকে। সো হি নোজ যে আসলে হাউ গ্রাউন্ডস ওয়ার্কস অ্যান্ড কী কী দরকার হয়, কী কী প্রয়োজন হয়। হ্যাঁ, গ্রাউন্ডস নিয়ে কিছু কাজ হচ্ছিল লাস্ট আপনি 1.5-2 বছরে, যে ডিফারেন্ট 2-3টা টেনিউর আমরা দেখেছি বোর্ড সভাপতিদের। লাস্ট টেনিউরে কিন্তু খালেদ মাসুদ পাইলট তিনি কিন্তু একটা দায়িত্ব, তিনি কিন্তু একটা প্রপোজাল রেখেছিলেন, যেটা হচ্ছে যে সারা দেশে উইকেট ক্রিয়েট করা হবে, উইকেট ক্রিয়েট করা। এই বোর্ডের আন্ডারে কি ওই কাজগুলো কি চলমান থাকবে কিনা, বা ওই যে প্রপোজ করা হয়েছিল সেই প্রপোজাল গুলা কি মানে কাজ ধরা হবে কিনা? হ্যাঁ, হবে আসলে। এখন যেহেতু ওই এরপর আর কোনো ফলো আপ আমরা পাইনি, কারণ বাংলাদেশে ইউজুয়ালি আমরা কি দেখতে পারি যে
সরকারের পর আরেক সরকার আসলে সেই আগের কাজ থামিয়ে দিয়ে থামিয়ে নতুন দেয়, করে অন্যভাবে কাজ শুরু হয়। সো বিসিবির ব্যাপারে কি এমনটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? এমনটা হওয়ার সম্ভাবনা তো আপনি উড়িয়ে দিতে পারেন না, তবে মানে যেহেতু দেশের ক্রিকেটের ব্যাপার, এখানে 137টা উইকেট কিন্তু হিউজ একটা ব্যাপার। Right. মানে একটা গ্রাউন্ডে যদি মানে 15-20টা 30টা উইকেট থাকে, সেক্ষেত্রে বুঝতে পারছেন যে ওইখানকার লোকাল ক্রিকেটাররা কতখানি সুবিধা পাবেন। অনেক অনেক জায়গায় আছে এরকম যে ভালো উইকেট নেই, দেখা গেছে সিমেন্টের উইকেটে তারা থ্রো ডাউন ফেস করছেন, বোলিং ফেস করছেন, তো সেটা আসলে তাদের জন্য যেরকম রিস্কি একটা ব্যাপার, প্লাস হচ্ছে আপনার মানে ওই প্রপার যে প্র্যাকটিসের ব্যাপারটা সেটাও কিন্তু হয় না। তো রফিকুল ইসলাম বাবু তিনি যেহেতু আগেও গ্রাউন্ডসে কাজ করেছেন, তো তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। আই হোপ তিনি আসলে ওই যে খালেদ মাসুদ পাইলট যে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন সেটা তিনি কন্টিনিউ করবেন, যদিও তিনি এখনও আসলে অফিসিয়ালি ব্রিফ বা অ্যাড্রেস করেননি এখনও যে গ্রাউন্ডস নিয়ে তিনি কী করবেন না করবেন, যেহেতু গতকালই মাত্র কমিটির দায়িত্ব তিনি পেয়েছেন। সো যেহেতু তার এক্সপিরিয়েন্স আছে, আমার মনে হয় যে এখান থেকে বেশ ভালো আউটপুট পাওয়া যেতে পারে। আবারও বলছি, সেই 3 মাস, আমি জানি না এই 3 মাসের পর ইলেক্টেড হয়ে বোর্ডে আসতে হবে। রাইট, আরেকজনের কথা না বলে না, মিনহাজুল আবেদিন নান্নু, তিনি Right. টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন। তিনি সেখানে কি কি আউটপুট দিতে পারেন, ইনপুট দিতে পারেন? ইনপুট দিতে পারেন এন্ড আউটপুটটা হয়তো নিয়ে আসতে আমরা পারেন, দেখতে right. পারি আর কি। সো তিনি তো ফর্মার ক্রিকেটার, দীর্ঘদিন বোর্ডে কাজ করেছেন, বেতনভুক্ত চাকরিজীবী ছিলেন, নির্বাচক ছিলেন তিনি 8 বছরের। সো দেশের ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিকেটার কীভাবে তুলে আনতে হয় তার এক্সপিরিয়েন্স আছে অনেক, যদিও তার আসলে কিছু সিলেকশন নিয়ে অলওয়েজই কিছু ডিবেট থাকতো, আলোচনা সমালোচনা ছিল হতো সবসময়, খুবই স্বাভাবিক হবে সেটা। ইভেন এক্স যে সিলেক্টর আছেন, চিফ সিলেক্টর লিপু, গাজী আশরাফ হোসেন লিপু, তিনিও কিন্তু এর বাইরে ছিলেন না। সো সিলেকশন নিয়ে এই জিনিসগুলো হয়, তবে কম্পেয়ার টু ধরেন আপনি এর আগে ফারুক আহমেদ ছিলেন, এরপরে ধরেন হাবিবুল বাশার সুমন ছিলেন, রাজাক ভাইরা ছিলেন, আব্দুর রাজ্জাক, তারা যে পরিমাণ মানে সমালোচনা ফেস করেছেন, মিনহাজুল আবেদিন নান্নু একাই তিনি ফেস করেছেন। যেহেতু তিনি টুর্নামেন্ট কমিটির দায়িত্বটা পেয়েছেন, তিনি এর আগের বোর্ডেও যদি বলি, ওখানটাতেও আপনার টুর্নামেন্ট কমিটি মানে সমন্বয় কনভেনর হিসেবে কাজ করেছেন, টেকনিক্যাল কমিটিতে ছিলেন। সো তিনি জানেন যে আসলে কেমনে কীভাবে ওই জায়গাটাতে আসলে ইনপুট দিতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, আগে ধর একটু মানে থরলি লিড করতে পারেননি, এখন যেটা হয়েছে তিনি লিড করতে পারবেন, তিনি তার আন্ডারে টুর্নামেন্টগুলো হবে, অ্যান্ড টুর্নামেন্ট তো দরকার, মানে তার মতো মানুষই ওখানটাতে দরকার। যেহেতু ওখানে ধরেন এবার বিসিএল হওয়ার কথা 21 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল রেড বলের, তো বিসিএলটা আমার মনে হয় যে একটু ঝুলে যেতে পারে। কারণ কীরকম, যেহেতু ডিপিএল এর একটা ব্যাপার আছে, প্রিমিয়ার ডিভিশনের মাঠে গড়ানোর কথাটা, সেটা আমরা শুনছি এপ্রিলের লাস্ট থেকে অথবা মের ফার্স্ট উইকে সিঙ্গেল লিগ হবে, সুপার লিগ হবে না। তো সেই ক্ষেত্রে তার সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ যে বিসিএলটা নেক্সট ক্যালেন্ডারে তিনি কোথায় ইনপুট করবেন ওখানটাতে, যেহেতু সামনে আবার পাকিস্তান সিরিজ আছে, টেস্টের প্রিপারেশন আছে, আবার আগস্টে অস্ট্রেলিয়া যাবে দুইটা টেস্ট খেলতে। সো এখানটাতে তার জন্য চ্যালেঞ্জ আছে অবশ্যই। অ্যান্ড আরও যে এই যে ডেডলক হয়েছে ঢাকার ক্রিকেটটা, ক্লাব ক্রিকেটটা, সেটাতেও কিন্তু তার ইনপুট অনেক জোরার। এখন তো আজকে একটা বৈঠক আছে বিসিবির সাথে, প্রিমিয়ার লিগের যে 12টা দল আছে তাদের রিপ্রেজেন্টেটিভ একটা মিটিং করবেন, তারপরে নিশ্চয়ই একটা আউটপুট আসবে। তো সেখান থেকে তার তো র্যাপিডলি আসলে রিয়েক্টটা করতে হবে। তো এখানে তার ইনপুট তো অবশ্যই কাজে আসার কথা। লেটস সি সামনে কি হয়। রাইট, তানজিল চৌধুরীর কথা না বললেই নয়, তিনি এজ গ্রুপ ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন এবং বিসিবির স্পোক পারসন হিসেবে তাকে সিলেক্ট করা হয়েছে। তার দায়িত্ব কি পড়বে এজ গ্রুপ? আচ্ছা, এখানটাতে বলি, স্পোকস পারসন হিসেবে তাকে প্রথমে অ্যাসাইন করা হয়েছিল, কিন্তু গতকাল যে বোর্ড মিটিংটা হয়েছে সেখানে আসলে তিনি তামিম ইকবালকে বলেছেন যে আমি ব্যস্ত মানুষ, আমি হয়তো সময় দিতে পারবো না। তিনি হচ্ছেন একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, সো তার দায়িত্ব অনেক বেশি। অ্যান্ড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আমরা যেটা দেখি, অ্যান্ড প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট আগামীকাল শুরু হচ্ছে, আজকে অফিসিয়ালি জার্সি আনভেইল হলো। সারা দেশে মোটামুটি 300-350 মতো স্কুল এখানে পার্টিসিপেট করছে, 687 আর 81টা ম্যাচ হবে। ম্যাসিভ থিং, হ্যাঁ, এবং সব মিলিয়ে আপনি ক্রিকেটারদের নাম্বারটা যদি শোনেন সেটা অলমোস্ট 8000-এর বেশি। সো এই পুরো ব্যাপারটা কোঅর্ডিনেশন সব কিছু করা, সেটা কিন্তু তানজিল চৌধুরী করছেন। যেমন প্রাইম ব্যাংকের এই যে স্পোর্টস সেক্টরটা আছে, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের যে ব্যাপারটা আছে, প্রিমিয়ার লিগে তারা রেগুলার খেলে, সো সব কিছুর দায়িত্বে কিন্তু তিনি আছেন। একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, একটু জানতে ইচ্ছা করে যে এই যে আগামীকাল থেকে যে স্কুল ক্রিকেটটা শুরু হবে, সেটা কি আগে থেকেই প্ল্যান্ড এবং প্রপোজড একদম এই ডেটে শুরু হবে, নাকি সেটা রিসেন্ট ঠিক করা হয়েছে? আচ্ছা, না, সেটা হচ্ছে সেদিন স্টেডিয়ামে হাবিবুল বাশার সুমনের সাথে কথা হচ্ছিল আর কি, সুমন ভাই তিনি বলছিলেন যে আমার প্ল্যান ছিল অনেক যে স্কুল ক্রিকেটটা এবার আর একটু জাঁকজমকভাবে করা যায় কিনা। সেখানটাতে তিনি চেয়েছিলেন 2জন ক্রিকেটার নেবেন ন্যাশনাল টিমের, নিয়ে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানাবেন, ওখানটাতে প্রমোশন হলো, অ্যান্ড সব কিছুর মানুষজন জানলো যে স্কুল ক্রিকেটটা হচ্ছে। খুব বেশি কিন্তু আলোচনা নেই। অ্যান্ড এর সাথে আরও বড় ব্যাপার যেটা হচ্ছে যে ইয়ার লং একটা প্রজেক্ট নিয়েছে তারা, যে
এই সময়টাতে এই টেনিউরটাতে এই 1 বছরের মধ্যে তাদের যত ধরনের পড়াশোনার ব্যাপার হোক কিংবা কোনো ফ্যাসিলিটিসের ব্যাপার হোক, হতে পারে সেটা ক্রিকেট রিলেটেড, ক্রিকেট কিট রিলেটেড, সেই ব্যাপারটাতে প্রাইম ব্যাংক তাদের সহায়তা করবে। সো এই যে এত কিছু বললাম, সব কিছুর ব্রেন চেইন বলতে পারেন আপনি এই তানজিল চৌধুরীকে, যিনি আগে বিসিবি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আমি যেই পয়েন্টটা আপনাকে জিজ্ঞেস করেছি সেটা হলো যে এই স্কুল ক্রিকেটটা যে আগামীকাল থেকে শুরু হবে সেটা আগের বোর্ডের ঠিক করাই সব, এসেই কি লাভের গুড়টা তামিমের বোর্ডটা খাচ্ছে কিনা? এটা আসলে লাভের গুড় আমি বলবো না, কারণ এখন আপনি দেখেন, এখন স্কুল ক্রিকেট খেলা হলে বা ক্রিকেট যদি যত ছড়াবে ততটাই তামিমের এই বোর্ডের নিয়েই কথা হবে, প্রেস করবে মানুষ। এটা খুবই স্বাভাবিক, পজিটিভ সাইড ফর বোথ সাইডস। সো আমি সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করছি। না, এখানে ধরেন এই বোর্ড যে ভেঙে যাবে বা এরকম ডিজলভ হয়ে যাবে, এই হবে, সেটা তো আসলে সার্টেন ছিল, জানতো না তো। রাইট। সো এখানে লাভের গুড় আমি অ্যাকচুয়ালি বলতে চাই না, আপনার সাথে আমি একটু অপোজ করছি। নর্মালি আপনার সাথে আমি দ্বিমত করি না কোনো কিছুতে, সো আমি এখানে ইনসিস্ট করছি। তো লাভের গুড় বলবো না, যেহেতু ধরনের প্রসেসের ব্যাপার নিশ্চয়ই আগের প্ল্যানিং ছিল। অ্যান্ড বলছিলাম যেটা হাবিবুল বাশার সুমনের সাথে আমার কথা হচ্ছিল সেদিন, তো তার কথা শুনে মনে হয়েছে যে অনেক দিনেরই প্ল্যান ছিল, সেটা ধরেন আগেই হতো, আগের বোর্ডেরই হতো কিন্তু নানান কারণে নির্বাচন ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি সবকিছু মিলে পিছাতে এই অবস্থায় আসলো। অ্যান্ড সামনে বর্ষা সিজনে চলে আসছে, সো তাড়াহুড়া করে কিন্তু এই টাইমটাতে ফিক্স করা হয়েছে। অ্যান্ড বোর্ড ভাঙছে কিন্তু 2 দিনের বেশিও হয়নি। রাইট। তো লাভের গুড না অ্যাকচুয়ালি। আরেকজনের কথা বলি যে ববি হাজ্জাজের স্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী যে রাশনা ইমাম যে উইমেন্স উইংটা দেখবে এবং মেডিকেল কমিটিটা দেখবে, জাস্টিফাইড দায়িত্ব। হ্যাঁ, আগের বোর্ডে যেরকম রুবাবদুল্লাহ ছিলেন, তিনি মানে বাংলাদেশের ফেমাস কর্পোরেট লেডি, অনেক জায়গায় কাজ করেছেন। অ্যান্ড মার্কেটিং কীভাবে কাজ করে, মেয়েদের যে আমাদের উইমেন্স যে টিম আছে সেটার সাথে কিন্তু বেশ ভালো কিন্তু জেলিং হয়ে গেছে, বন্ডিং হয়ে গেছিল। অ্যান্ড ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন তিনি, যে WBPL উইমেন্স বিপিএল হতে পারে, মানে হওয়ার একটা ইনিশিয়েটিভ নিয়েছিল। এই বোর্ডের আন্ডারে ওইটা কন্টিনিউটি থাকবে কিনা? এটা এই বছর মনে হয় না আর সম্ভব, কোনোভাবে সম্ভব আর মনে হয় না। যেহেতু আর হতেও পারে হয়তো, যেহেতু আগের বোর্ড ওই একটা ডিসিশন দিয়েছিল যে এপ্রিলে, এর মধ্যে উইমেন্স বিপিএল কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা ছিল, প্লেয়ার ড্রাফট থেকে শুরু করে অনেক কিছু। তবে আগের বোর্ডে যে ডিসিশনটা নিয়েছিল যে ওয়ার্ল্ড কাপের পর, জুনে যে মেয়েদের T20 ওয়ার্ল্ড কাপটা আছে এরপর হয়তো ইনিশিয়েটিভটা নেওয়া হতে পারে। এবং সেই ক্ষেত্রে ওই জুন তখন আমার মনে হয় না ওই উইমেন্স বিপিএল হবে, কারণ তখন আগামী যে তামিমের এই আডহক কমিটি তো নির্বাচন দিতে হবে, তো ওই সময়টাতে দেখবেন আপনি নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যাবে। সো মাঠের মেয়েদের ক্রিকেটে আসলে ওরকম খুব বেশি যে ফোকাস থাকবে এরকম না। আমার আসলে কথাটা বলতে একটু খারাপ লাগছে, কি জন্য, কারণ যখন এই উইমেন্স বিপিএল এর ঘোষণাটা এলো আগের বোর্ডটা থেকে, মানে আমি তো এক্সাইটেড ছিলামই, আমি বেশ কয়েকজন নারী ক্রিকেটের সাথে কথা বলেছি, তাদের চেহারায় বা কণ্ঠে আমি যেই পরিমাণ আনন্দ উত্তেজনা, মানে একটা এক্সপেকটেশনের ব্যাপার দেখেছিলাম, সেটা দেখে আসলে খুবই ভালো লেগেছিল। তারা আসলে তো বাংলাদেশের মেয়েদের ক্রিকেট তো মানে ফ্লারিশ করা শুরু করেছে মাত্র, আপনি বলতে পারেন। সো সেখানটা থেকে তাদের জন্য আমার একটু খারাপই লাগছে যে WBPLটা পিছিয়ে গেল। এখন এই উইন্ডোতে বা এই বছরে আমার মনে হয় না হবে, সেটা আরও পিছিয়ে যাবে। আর একটা ব্যাপার যেটা, যে বাংলাদেশের ক্রিকেটের বাজার তো পূর্তির দিকে, যত যাই বলেন আপনি, মানে ঠিক আছে ক্রিকেটের ফ্যানরা আছেন, মানুষজন এখন স্টিল খেলা দেখতে চান, তবে ক্রিকেটের বাজার কিন্তু পূর্তির দিকে। আপনি কমার্শিয়ালগুলো দেখেন, টিভিসিগুলো দেখেন, কতজন ক্রিকেটারকে দেখা যায়। এখন বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে, দেখা যাচ্ছে ফুটবলাররা ডমিনেট করছে। হামজার কথা যদি বলি, যখন যেটা আসলে ভাইবে থাকে, মার্কেটিং টিম ওই ভাইবেই যায়। হ্যাঁ, সেটাই বললাম, কারণ মাঠের পারফরমেন্সের অনেক বড় সড়ো একটা ব্যাপার আছে। একটা সময় দেখেন তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি, ইভেন মিরাজও কিন্তু টিভিসিতে অনেক আকাঙ্ক্ষিত নাম ছিলেন। সো WBPLটা কন্টিনিউ হবে না এখন, আমার যতখানি ধারণা আর কি। অ্যান্ড ওইটা মানে এক্সপেক্টেডই ছিল, মানে আনএক্সপেক্টেড কিছু না যে রাশনা ইমামকে উইমেন্স উইং অ্যাটাক করে দেয়। রাইট। আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন আতার আলী খান। আতার আলী খান এখন এই ডিপার্টমেন্টটা দীর্ঘদিন সামলেছেন আপনার ইফতেখার রহমান মিঠু, আগের যে বোর্ড ছিল, এর আগে আম্পায়ার্স ডিপার্টমেন্টে তিনি আসলে কাজ করেছেন। এখন আথার ভাই তো মাঠের মানুষ, কমেন্ট্রি করেন এবং ক্রিকেট খেলেছেন বাংলাদেশের হয়ে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন অনেক জায়গায় ডিফারেন্ট লেভেলে। এখন ব্যাপারটা হয়েছে ওই আম্পায়ার কমিটিতে আসলে খুব বেশি যে কাজ করার আছে বা ওইরকম না, অলরেডি কিন্তু ফাংশনাল। আপনি দেখেন ওই ম্যাচ রেফারিদের ট্রেনিং হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে। আজকেও সাইমন টফেল আছেন, তিনি আজকেও একটা সেশন কন্ডাক্ট করছেন নিয়ামুর রশিদ রাহুলের সাথে। তো এইখানটাতে খুব বেশি আতার আলী খানকে খুব বেশি যে আসলে ইস্যু ফেস করতে হবে বা ওইরকম তার খুব বেশি ইনপুট দেওয়া লাগবে এরকম ব্যাপারটা না, অলরেডি ফাংশনাল আম্পায়ার ডিপার্টমেন্ট। সালমান ইসমাহানি তিনি যে দায়িত্বগুলো পেয়েছেন, তিনি হচ্ছেন ওভারসিজ মার্কেটিং, কমার্শিয়াল অ্যান্ড ডিসিপ্লিনারি ম্যাটার্স। হ্যাঁ, ডিসিপ্লিনারি ম্যাটার্স অ্যান্ড তো ভাইটাল একটা রোল। হ্যাঁ, কমার্শিয়ালের কথা যেহেতু বলছিলেন, তিনি কিন্তু ওই ব্যবসায়ী মানুষও কিন্তু। সো তামিম ওই সাজিয়েছেন ওভাবেই, যার যেখানে এক্সপার্টিস আছে ওই জিনিসগুলো দিয়ে চিন্তা করেছেন তিনি। অ্যান্ড ডিসিপ্লিনারির ব্যাপারটা আসলে মানে ওই বেসিক এথিক্সের জায়গা আর কি।
আগে যেরকম ধরেন বারবার পুরনো কথা চলে আসছে যে ফায়াজুর রহমান মিতু তিনি ছিলেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান, তো এম নাজমুল ইসলাম তিনি এই যে আমাদের প্রিয় নাজমুল ভাই তিনি এত কিছু বলেছেন, এত কিছু করেছেন বিভিন্ন ইন্টারভিউতে কিংবা প্রেস কনফারেন্সে, অনেক কিছু বলেন ক্রিকেটারদের। তামিম ইকবালকে দালাল বলা দিয়ে আসলে তার শুরু। তাকে ওই যে আগের বোর্ডে মানুষজনকে তো আমরা চিনতাম না 4-5 জন ছাড়া, সো ওই ফেসবুক পোস্টার পর তাকে আমরা চিনিছি যে এই নামে বিসিবিতে একজন ডিরেক্টর আছেন, রাইট। এরপর ক্রিকেটারদের নিয়ে ওই মন্তব্যটা এবং বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউতে তিনি নানান কথা বলেছেন। তো এরপর ওই স্পেশালি ওই বিপিএলের ইনসিডেন্টটার সময় ফাইজুর রহমান মিতুর সাথে আমি কথা বলেছিলাম যে তাকে একটা শোকজ লেটার দেওয়ার কথা ছিল আর কি। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি লেটারটা রিসিভ করেছেন কিনা। তিনি বলেছেন তিনি রিসিভ করেছেন। তো এরপর বোর্ড ভাঙলো, বোর্ড ভাঙার পর ইন্টারেস্টিং ব্যাপার যেটা, তার সাথে আরেকবার কথা, আমি আসলে অ্যাকচুয়ালি সরাসরি কথা বলতে পারিনি, তো আমি একটা রিপোর্ট দেখেছি, ইন্টারভিউতে দেখেছি, সেখানে তিনি বলেছেন যে ওই যে শোকজ লেটার, এই শোকজ লেটার তার কাছে আসেইনি। তো বুঝতে পারছেন আপনি। তো এই জায়গাটা আমি বলছিলাম যেটা যে সমন্বয়ের ব্যাপার, বেসিক এথিক্সের জায়গার ব্যাপার, আর ওই ইস্পাহানির ব্যাপারটা যেটা আমি বলছিলেন, তিনি যেহেতু ওই ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ডের, তো কমার্শিয়াল যা আছে তো উনি বেশ ভালো হ্যান্ডেল করতে পারেন। এবং ওই যে ডিসিপ্লিনারি ইস্যুটার কথা বলছিলেন সেটা আমি জানি না আসলে, আই ডোন্ট নো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিপার্টমেন্টে এখনো ভ্যাকেন্সি রাখা হয়েছে, ক্রিকেট অপারেশন। Right. এই ব্যাপারটা নিয়ে বিসিবির কি কাজ করা উচিত বলে মনে হয়? ক্রিকেট অপারেশনসের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, এবং তামিমেরও আসলে আমরা শুনেছিলাম যে বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে তিনি ওই ক্রিকেট অপস নিয়ে কাজ করতে চান। ক্রিকেট অপসের যেরকম কাজ থাকে যে এনওসি দেওয়া, ছুটি দেওয়া ক্রিকেটারদের, এবং বাইলেটারাল সিরিজের জন্য নেগোশিয়েট করা, কথা বলা, অনেক কিছুই লজিস্টিক্স অনেক ব্যাপার আছে যেগুলো আসলে দেখতে হয়। কারণ এখানটাতে যেহেতু ফাঁকা রাখা হয়েছে, এখানে তামিমের ইনপুট ডেফিনেটলি থাকবে। তিনি হয়তো বসতে চাননি, যেহেতু দুইটা ডিপার্টমেন্ট তার কাছে আছে। তো আমার মনে হয় যে তামিমের ইনপুট এখানে থাকবে। হয়তো এখানে ক্রিকেটার যারা আছেন, মিনাজুল আবেদিন নান্নু, বোর্ডে যারা আগে কাজ করেন, তাদের মানে সমন্বিত একটা এফোর্ট এখানে দেখতে পাবো হয়তো আমরা। এই লাস্ট বোর্ড মিটিংটা তিনটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটা হচ্ছে যে বাংলাদেশ যে নিউজিল্যান্ডের এই সিরিজ, নিউজিল্যান্ড যে আসছে বাংলাদেশে খেলতে, সেটা টাইমিংটা দিনের বেলা নিয়ে আসা হচ্ছে। এটা নিয়ে যদি একটু ডিটেল বলতে। সেটা হচ্ছে যে এই যে কারেন্ট একটা এনার্জি সেভিং এর ব্যাপারে, ইলেকট্রিসিটি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা সবকিছু নিয়ে একটা শঙ্কা আছে, ওই ক্রাইসিস মোমেন্ট চলছে যেহেতু ওই গালফের ওই ওয়ারটা নিয়ে ইউএস এর সাথে, তো ওই বিবেচনা থেকেই আর কি যে ইলেকট্রিসিটি যতটা সেভ করা যায় সেই বিবেচনায় সরকারের নির্দেশ মতে তামিম ইকবাল সেটা গতকাল অ্যাড্রেস করেছিলেন। আজকে অফিসিয়াল করা হলো বিসিবি থেকে যে ওয়ানডে ম্যাচগুলো 17 তারিখ থেকে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। এই প্রথম ওয়ানডেটা শুরু হওয়ার কথা ছিল আপনার 2টায়, যেহেতু ডে নাইট ম্যাচ, এখন সেটা 2 ঘন্টায় এগিয়ে আনা হয়েছে, শুরু হবে আপনার সকাল 11টায়। আর টি-20 ম্যাচ নর্মালি আমরা যেরকম মানে সন্ধ্যার দিকে শুরু হতে দেখি সবসময়, অ্যান্ড এই 6টায় শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু হবে এখন আপনার দুপুর 2টায়। এখানে কনসার্ন যেটা হচ্ছে ওয়ানডে ম্যাচটা না হয় ধরেন আপনি যেহেতু 8-9 ঘন্টা রেস্ট নেওয়ার সুযোগ থাকে সেটা নিয়ে নিলেন, বাট এই ভর দুপুরে এই গরমের মধ্যে, চৈত্র মাসের ভরা গরমে ভাই, ক্রিকেটারদের জন্য আসলে খুবই টাফ টাইম। তবে আরেকটা এখানে পয়েন্ট থেকে যে ম্যাচ হবেও কি আদৌ, কারণ বৃষ্টির সিজনও চলে এসেছে। হ্যাঁ, বৃষ্টি তো এখন অন অ্যান্ড অফ হচ্ছে, কালবৈশাখী প্রায় সন্ধ্যার দিকে রাতের দিকে নামছে, এখন ওইটার উপর তো আসলে কারো কোনো হাত নেই। এখন হলে হয়তো ওইরকম ধরেন কাট অফ টাইম সব কিছু মিলিয়ে যদি খেলার মতো সিচুয়েশন থাকে অবশ্যই হবে। তবে যেটা বলছিলাম যে যদি ওইরকম সিচুয়েশন আসে সেটা তো আসলে কারো কন্ট্রোলে নেই। আরেকটা সিগনিফিক্যান্ট যেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডোমেস্টিকের ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে এবং ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গ্রেড এর ক্রিকেটাররা আগে, এটা হচ্ছে ন্যাশনাল ক্রিকেটের কন্ট্রাক্টের বাইরের যারা আছেন, যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটের কন্ট্রাক্টের মধ্যে রয়েছেন, গ্রেড এ তে আগে পেত 35,000 করে পার মান্থ, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 65,000 টাকা। গ্রেড বি এর প্লেয়াররা পেতেন 35, সি এর প্লেয়াররাও 35 পেতেন, সবাই 35,000 করে পেতেন। সেটা এখন এ গ্রেডের প্লেয়াররা পাবেন 65,000, বি গ্রেডের 50,000 এবং সি গ্রেডের 40,000 টাকা। এবং ম্যাচ ফি, এনসিএল এবং বিসিএল এর ম্যাচ ফি যেটা আগে ছিল 75,000 টাকা, সেটা 1 লাখ টাকা করা হয়েছে। একটু নারীদের ব্যাপারে যদি একটু জানিয়ে রাখি যে নারীদের ডোমেস্টিক ফি এবং স্যালারি সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। আগে যেই স্যালারি ছিল 30,000 টাকা ডোমেস্টিক ক্রিকেটারদের, সেটা বেড়ে দাঁড়িয়েছে 40,000 টাকা। এবং তামিম এটাও ক্লিয়ার করেছে তারা এর চেয়ে বেশি বাড়াতে পারছে না, কারণ ন্যাশনাল কন্ট্রাক্টে যারা লোয়েস্ট রয়েছে তাদের সাথে একটা ক্ল্যাশের সম্ভাবনা রয়েছে। রাইট। ম্যাচ ফি যেটা আগে টি-20 খেললে 5,000 টাকা ছিল, সেটা 10,000 টাকা বানানো হয়েছে। ওয়ানডেতে 5,000 ছিল, সেটাকে 15,000, এবং লঙ্গার ভার্সনে কোনো টাকাই ছিল না, যেটা ওয়ানডের অ্যামাউন্টটাই পেতো, সেটা বাড়িয়ে 20,000 টাকা। এই সিদ্ধান্তগুলো কেমন দেখছেন ক্রিকেটারদের জন্য? এটা আসলে খুবই খুবই ভালো সিদ্ধান্ত। মানে এই যে আরেকটা ব্যাপার তিনি বলছিলেন যে এই যে ফার্স্ট ক্লাসের যে ক্রিকেটাররা আছেন তারা কিন্তু ওই জানুয়ারি থেকে টিল নাও এপ্রিল কোনো স্যালারি তারা পাননি।
এখন তামিম এই যে 4 মাস তারা কোনো কিন্তু স্যালারি বোর্ডের তো টাকা আছে। বোর্ডের টাকা আছে এখন নানান কারণে, যেখানে আপনার ওই নাজমুল ইসলামের মতো ফিনান্স কমিটির চেয়ারম্যান থাকবেন, সেখানে তো টাকা ডিসবার্স করতে আপনার সময় লাগতেই পারে। তিনি যে মানে একজন ডিরেক্টর, যখন কেউ ভাবতে পারে যে আমি পার্সোনাল এজেন্ডা নিয়ে বলছি, না, এটা কিন্তু দেশি ক্রিকেটের অনেক বড় একটা ব্যাপার। নাজমুল ইসলাম যেভাবে তিনি হুম্বিতম্বি করেছেন, আমি এভাবেই বলতে চাই আসলে, তিনি যেভাবে হুম্বিতম্বি করেছেন, যেভাবে ডমিনেট করতে চেষ্টা করেছেন, ডিমিন করেছেন ক্রিকেটারদের জুতার স্পাইকের সাইজ নিয়ে আপনি কথা বলবেন, প্রাইস নিয়ে আপনি কথা বলবেন, ডাব নিয়ে যেটা কথা বলবেন, সেটা তো মানে মানে কি বলবো, আমি খুবই ইনসিল লেভেলের কথাবার্তা ছিল সেটা। অ্যান্ড ওই বুটের স্পাইকের কথা বলছিলাম, নাহিদ রানা 6 ফুটের উঁচু লম্বা এক পেসার, তার যদি মানে তারা, আমি যতটুকু জানি, তাসকিন আহমেদ, শরীফুল এবং নাহিদ রানা যারা আছেন, তারা কাস্টমাইজ জুতা পরেন, কারণ পেসারদের লাইফ তো ভাই ডিফারেন্ট, এরা বিল ডিফারেন্ট, এদের লাইফ ডিফারেন্ট। এরা এখন ওই জুতাগুলো তো কাস্টম মেড করা, খুবই দামি জুতা পরতে হয়, কাস্টম মেড করতে হয়, যেটা যেন ম্যাচের জন্য যেন সুটেবল হয়, প্র্যাকটিসের জন্য সুটেবল হয়। তো এইসব নিয়ে যখন একজন কথাবার্তা বলেন, তো বুঝতেছেন যে ওইখানে কেন 4 মাস তারা স্যালারি পাননি। এখন তামিম যে এটাও ক্লিয়ার করেছেন যে এই নতুন যে ইনক্রিমেন্টটা তারা পেলেন জানুয়ারি থেকে শুরু করে, মানে এই ইনক্রিমেন্টের স্যালারিটাই কিন্তু তারা পাবেন। মানে জানুয়ারি থেকে হিসাব করে যে টাকাটা পাননি, তারা এই নতুন স্ট্রাকচারে জানুয়ারি থেকেই পাবেন। রাইট, যারা আগে 35,000 পেতেন, এখন তো তার 40,000 হয়েছে লেটসে, এখন তারাও জানুয়ারি থেকে 40,000-এর স্যালারিটাই পাবেন, মানে 5,000 যেহেতু বেড়েছে, ওই 5,000 সহই কিন্তু পাবেন। এটা অনেক অনেক ভালো একটা উদ্যোগ। ক্রিকেটাররা দেখলাম ফেসবুকে পোস্ট দিচ্ছে, সবাই হ্যাপি, সবাই হ্যাপি। এক্স্যাক্টলি। সবার আগে তাইজুল ইসলাম একটা পোস্ট দিয়েছেন, খুবই স্বাভাবিক, কারণ ফার্স্ট ক্লাসকে তো আসলে ওইভাবে মূল্যায়ন কই করা হয় বাংলাদেশে। আপনি দেখেন ভারতে রঞ্জি ট্রফিতে যেই স্যালারিটা, সেটা বাংলাদেশের ন্যাশনালের কাছাকাছি এক্স্যাক্টলি বলা যায়। সো যখন আপনি আপনার রুট লেভেলে ইনভেস্ট করবেন না, তখন ক্রিকেট খেলার যে ইন্টারেস্টটা, এটা কিন্তু অটোমেটিক কমে যাবে। হ্যাঁ, খুবই স্বাভাবিক না। এখন ইভেন আরেকটা আমি আপনাকে একটু পয়েন্টটা ধরিয়ে দেই, স্কুল ক্রিকেটেও যেটা রেগুলার চলে, সেখানেও যদি একটা ফি অ্যালাউ করা যায়, যদি দেয়া যায়, যেটা ভারতে হয়, স্কুল থেকেই শুরু হয় যেটা স্কুল ক্রিকেটে, সেখানে যদি ক্রিকেটারদের যে টাকা দেওয়া হয় একটা অ্যামাউন্ট, যেটা সে যে অ্যামাউন্টে হোক, তিনি যদি তখন ছোটবেলা থেকে একটা প্রফেশন, যে আমি নিজে আর্ন করেছি এটা পায়, তখন তার ওই খেলার প্রতি ইন্টারেস্ট থাকে, সেটা নিয়ে আরো তিনি রিসার্চ করেন, আরো কিভাবে বেটার হওয়া যায় সেটা নিয়ে কাজ করতে। খুবই স্বাভাবিক, কারণ ওই যে মানি ইজ দ্য মোটিভেশন কথা আছে না। এখন ক্রিকেটাররা তো তারা প্রফেশনাল ক্রিকেটার মানে জাস্ট নট এ স্পোর্টস পারসন, তারা কিন্তু প্রফেশনাল ক্রিকেটার, এটা তাদের পেশা, এখান থেকে তারা আর্ন করেন, রুজি অনেক কিছু ডিপেন্ড করেন। এখানে ক্রিকেট কালচারের একটা ব্যাপার আছে, কিন্তু বাংলাদেশে ওই ফার্স্ট ক্লাস ক্রিকেটারকে কতখানি মূল্যায়ন করা হয়, মানে সেটা তো আসলে যুগে যুগে চেঞ্জ হয়নি। এই যে দেখেন, প্রতি বছর যখন একটা স্পেসিফিক মানে কথা আপনাকে বলি আমি এখানটাতে, তো বাংলাদেশ যেদিন টেস্ট স্ট্যাটাস পাওয়ার যে ওই যে বর্ষপূর্তির একটা ব্যাপার, এই 25-26 বছর হয়ে গেছে, প্রতি বছর আমি বা আমরা লেখালেখি করে এটা নিয়ে, যে বাংলাদেশ এই 25 বছরে কী পেলো, 26 বছরে কী পেলো। ওইখানে একটা পয়েন্ট সবসময় কমন থাকে, যে বাংলাদেশের ফার্স্ট ক্লাস বা ঘরোয়া ক্রিকেটের যে রেড বল ক্রিকেটের যে একটা স্ট্রাকচার, সেটা আদৌ মানে চেঞ্জ হচ্ছে না, বা যতখানি হয়েছে সেটা সিগনিফিক্যান্ট না, আরও দরকার। এই কারণে আপনি বলছিলেন যে রঞ্জি ট্রফিতে যে পেমেন্টটা পায়, তারা অলমোস্ট বাংলাদেশের সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা প্লেয়ারদের পেমেন্টের কাছাকাছি, তাদের ওইটা রিচ বলেই কিন্তু ধরেন বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা শুভমান গিলরা যারা আছেন, তারা মান্থলি 1 থেকে 1.5 কোটি টাকা স্যালারি পাচ্ছেন ওখান থেকে। সো আপনি যখন এই রুট লেভেলে কাজ করবেন, যখন রুট লেভেলে আর একটু বেটার হবে, তখন আপনি উপরের স্কেলেও ওই এখন বাংলাদেশের সেন্ট্রাল কন্ট্রাক্টে যদি বলি 10 লাখ টাকা হাইয়েস্ট, তো সেটা বেড়ে 20 লাখ 30 লাখ আরও বেশিও হতে পারে। সো নিচে কাজ করাটা জরুরি ফার্স্ট ক্লাস ক্রিকেটে, অ্যান্ড এইটার জন্য তামিম যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, সেটা আসলে মানে খুবই প্রশংসার দাবিদার বলতেই হবে, কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের কথাও কে চিন্তা করে সেটা আসলে বোঝা যাচ্ছে। স্যালারি বেড়ে সেটা তো তাদের প্রাপ্য, কিন্তু একটা ব্যাপার যেটা তামিম এসে এতদিন পর জিনিসটা চেঞ্জ করেছেন, বেশি না, ধরেন কত 5 থেকে 10,000, 20,000, 30,000 এরকম অ্যামাউন্ট বেড়েছে। তো এটা তো খুবই এক্সপেক্টেড, যে তারা এক্সপেক্ট করেন যে আমরা ম্যাচ খেলবো, আমরা একটা মান্থলি স্যালারির আওতায় থাকবো। তো এই এক্সপেক্টেড জিনিসটাই তো এতদিন কেউ করেনি। তো আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিকেটারদের যে রিয়াকশন, তারা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, থ্যাঙ্কস জানাচ্ছেন। তো এইখানেই আসলে ব্যাপারটা রিফ্লেক্ট নারীদের ক্ষেত্রে, ইভেন নারীদের ক্ষেত্রে আমি স্পেসিফিকভাবে বলছিলেন যে নারীরা এত কম টাকা পায়, সেটা জাস্টিফাইড ছিল না, তিনি সেজন্য কিছুটা হলেও বাড়িয়েছেন। এই ব্যাপারটা কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। একটা সময় ম্যাচ ফি ছিল 1,000 টাকা। মানে কেনই ইমাজিন বাংলাদেশের মেয়েদের আসলে ক্রিকেট খেলেন, আসলে দয়া করেই খেলেন আমি বলবো, মানে এত কিছু ছেড়ে টেরে। রিচ ফ্যামিলির হলে আমার মনে হয় না কেউ ক্রিকেটে হ্যাঁ পাঠাবে, কারণ যেখানে আপনার একটা ক্যারিয়ার নাই, সেটেলমেন্ট নাই, একটা ক্যারিয়ার নাই, প্রফেশনালিজম নাই, সেখানে হয়তো একটু রিস্কি বাংলাদেশে। অবশ্যই রিস্কি। তাও তো ওই জ্যোতিরা, পিঙ্কিরা, মারুফারা, তারা কিন্তু ওই রিস্কটা নিয়েছেন, তারা
ওই প্যাশনেটলি এখনো খেলে যাচ্ছেন, Right. সার্ভ করছেন বাংলাদেশকে। তারা ওই প্যাশনটা লালন করেন বলেই কিন্তু ক্রিকেটটা খেলছেন দিন শেষে। না, ক্রিকেট নিয়ে আসলে অনেক কথা আছে, সেগুলো না বলি। তবে আপনার কথা বলার পয়েন্ট যেটা, যে মেয়েদের ক্রিকেটের জন্য তো অনেক মানে অনেক ডেফিনেটলি অনেক ভালো একটা ব্যাপার। মেয়েদের ক্রিকেটের স্ট্রাকচারটা তো ওরকম গোছানো না স্কিল বাংলাদেশের। সো মানে ওই ইন্ডিকেশনটা দিচ্ছে আর কি, যে বাংলাদেশ মেয়েদের ক্রিকেটে গুরুত্ব দিচ্ছে। এখন সামনে যদি যে ইলেক্টেড বোর্ড আসবে, তারাও নিশ্চয়ই চাইবে যে ওই, এবং তাদের কাছে আসলে ওই বোর্ডের বা মেয়েদের ক্রিকেটের বা বাংলাদেশ ক্রিকেট ফ্র্যাটার্নিটির চাও থাকবে যে যেন ইমপ্রুভ হয় আরও। এই যে 30,000 টাকা হয় সেটা যেন 60,000 টাকা হয়, যেটা 60,000 সেটা যেন 1,00,000 টাকা হয় অ্যাটলিস্ট। সো এরকম হলে বাংলাদেশের ক্রিকেটের ওই যে মেয়েদের ক্রিকেট বলেন বা ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন, এই জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে আর কি। সো মানুষজন দেখবে যে না, খেলে আর্ন করতে পারছে, Right. যে কারণে ওই মানুষজনের ফ্যামিলি থেকে সাপোর্টটা আসবে আস্তে আস্তে। রাইট, শেষ একটা প্রশ্ন। তামিমের এই বোর্ডকে একটা বোলিং করা হলো, এই বোর্ড টিল নাও কি করলো? মানে বোল্ড হইলো, 1 রান নিল, 2 রান নিল, 4 না 6 কামালো? এখানটাতে আমার মনে হয় বাউন্ডারি হাঁকায়নি, বাট একটা কুইক ডাবল বলতে পারেন, কুইক ডাবল নিয়েছে এখন পর্যন্ত। 4 ছক্কা হাঁকানোর ব্যাপারটা এখনও বলতে পারছি না, কারণ তবে এইখানে আপনি বলতে পারেন যে একটা ডিসিশনে তামিমের বোর্ড একটা বাউন্ডারি মেরেছে, যে মেয়েদের ক্রিকেটের স্ট্রাকচার অ্যান্ড পেমেন্ট স্ট্রাকচার ফার্স্ট ক্লাস ক্রিকেটের। এইটাতে আপনি বলতে পারেন যে তামিম ইকবাল ডাউন দ্য গ্রাউন্ডে সে একটা 4 মেরেছেন। থ্যাংক ইউ তানিন আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ প্রান্ত। তামিম ইকবালের এই অ্যাডক কমিটি এখন পর্যন্ত যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা ক্রিকেট খেলেন সবাই বেশ খুশি। কিন্তু ভবিষ্যতে আরও কী কী সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারবে কি না সেটা হয়তো সময় বলে দিবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।